স্রোত নিদানকে মেরে ফেলার মতো অবস্থা করে ফেলেছে। দাঁড়া কিছুতেই স্রোতকে থামাতে পারছে না। নিজেকে বাঁচাতে রিদান সর্বোচ্চ শক্তি দিয়ে স্রোতকে ধাক্কা দেয়। বেশ খানিকটা দূরে ছিটকে পড়ে যায় স্রোত। দাঁড়া ছুটে আসে স্রোতের কাছে, আর সেই সুযোগে রিদান পালিয়ে যায়। রিদানের পালিয়ে যাওয়ায় ধারার মনে আতঙ্ক সৃষ্টি করলো। রিদান এত সহজে ছাড়বে না স্রোতকে। স্রোতের মাথা নিজের কোলে রাখলো ধারা। কপালের একপাশে বেশ খানিকটাই ছিলে গেছে। স্রোত উঠে দাঁড়ালো, মাথাটা ঝিমঝিম করছে। কোনো মতে গাড়িতে উঠে বসলো। দাঁড়াও পাশে বসলো। আজ প্রথম নিজেকে একদম শূন্য মনে হচ্ছে দাঁড়ার। কিছুই করতে পারছে না সে, স্রেফ অসহায়ের মতো বসে বসে সব দেখছে। স্রোতেরও আজ প্রচণ্ড কষ্ট হচ্ছে। দাঁড়ার অসহায়ত্ব সহ্য করতে পারছে না স্রোত। স্রোত তো সেই প্রতিবাদী ধারাকে ভালোবেসেছিল তার রাগী চেহারাকে। আজ এই অসহায় অবস্থায় দাঁড়াকে দেখে তার বুক চিরে আত্মচিৎকার বেরিয়ে আসছে। দাঁড়া ক্ষীণ স্বরে কাঁদছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে রিদানের চেহারা। খুব ভালো করেই চেনে সে রিদানকে। দাঁড়ার মন কখনো ভুল হতে পারে না। খারাপ কিছু হতে চলেছে, খুব খারাপ কিছু। রিদান রাগে ফুঁসছে। সোফায় বসে বসে পা নাড়াচ্ছে তীব্র গতিতে। রাগের কপালের রগ বারবার ফুলে উঠছে। সিঁড়ি দিয়ে শব্দ করে নামছে তেহজির রাশিদ, আন্ডারওয়ার্ল্ডের বেশ নাম করা মাফিয়া সে। সচরাচর কেউ তার চেহারা দেখেনি, আর যারা দেখেছে তারা সবাই এখন মৃত। রিদান বেশ ভালো করেই চেনে তেহজিবকে। বিজনেসের বেশিরভাগ ঝামেলায় সে তেহজিবের সহায়তা নেয়। কাজের সূত্র ধরেই তারা বন্ধুত্ব পরিণত হয়েছে। তেহজিব দেখতে বেশ সুদর্শন, ফর্সা চেহারা, চাপধারী, বেশ মানায় থাকে। বাদামি চোখ, সিল্কি চুল, অধিকাংশ সময় স্পাই করা অবস্থায় থাকে। কেউ দেখে বুঝতেই পারবে না এমন সুদর্শন চেহারার পেছনে লুকিয়ে আছে একটা হিংস্র মানব। তেহজিব নিচে নেমে রিদানের মুখোমুখি বসে চুলে হাত দিয়ে নিল। বেশ গম্ভীর কণ্ঠে বলল, কি হয়েছে মিস্টার রিদান? এমন রক্তাক্ত অবস্থায় কেন? তো তেহজিবের প্রশ্ন শুনেই রিদানের মুখ দিয়ে বেশ কয়েকটা অশ্রব্য গালি বের হল। গালি দেওয়ার পূর্ব শেষ করে বিরক্ত মুখে বলতে শুরু করলো রিদান, আর বলিস না, এক মেয়ে সেই কবে টেস্ট করেছি, আজও সামনে দেখলে খাইতে মন চায়। সেই মেয়ের বর এই হাল করেছে শালা। রিদানের কথা তেহজিব হেসে উঠল। রিদানের কাছে চাপড় দিয়ে বলল, একটা মেয়ের প্রতি এতটা? ডোন্ট ওয়ারি, ওই মেয়েকে তোর পায়ের কাছে এনে ফেলবো। দ্যাটস মাই প্রমিস। বলে হুড়িওয়ালা জ্যাকেটটা গায়ে জড়ালো তেহজিব। রিদান বাঁকা হেসে সোফায় পুরোপুরি হেলান দিল। সে তো জানে তেহজিব যখন একবার প্রমিস করেছে, তখন যাই হয়ে যাক না কেন দাঁড়াকে তার পায়ের কাছে এনে ফেলবি। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরালো সে। রিদান বেশ ফুরফুরে মেজাজেই ওখানে বসে রইল। এইদিকে সাবিতের নেশা ধরে গেছে তিশার প্রতি। ড্রাগ ছাড়া থাকতে পারলেও তিশাকে ছাড়া থাকতে পারে না সে। প্রতি রাত তিশার কোলে মাথা না রাখলে শান্তি পায় না সাবিত। সাবিতের ডাক নেওয়ার কমে যাওয়ার লক্ষণ করছে রিকি। আজ বেশ বড় ধরনের চাল চালতে চলেছে সে। আজ সাবিত ফাঁসবে এক গোলক দাদায়। সাবিত হাসি মুখে ঢুকে টাকাদার রিকির হাতে আর তৃষার রুমের দিকে পা বাড়ায়। সাবিত ঠিক করেছে আজই তিশাকে মুক্ত করবে এই নরক থেকে। তিশার রুমে ঢুকার আগে রিকি জোরে করে সাবিতকে এক গ্লাস জুস খাওয়ায়। জুস খাওয়ার পর সাবিত নিজের মধ্যে এক অদ্ভুত হিংস্রতা অনুভব করে। রাগান্বিতভাবে পা বাড়ায় সে তৃষার রুমের দিকে। তিশার রুমে ঢুকে শব্দ করে দরজা লাগায় সাবিত। শব্দ পেয়ে পিছনে ঘুরে সাবিতকে দেখে স্বস্তি পায় তিশা। তবে সাবিতের চোখ দেখে অজানায় ভয় গ্রাস করে তিশাকে। সাবিত এসে একটানে ছিঁড়ে ফেলে তিশার পরনের লাল শাড়িটা। চিৎকার দিয়ে উঠে, টাকা কি শরীর ডাকার জন্য পাস নাকি দেখানোর জন্য? তিশা বলল, সাবিত এসব কি বলছো তুমি? তিশার কথা শেষ না হতেই তিশার চুলের মুঠি ধরে বিছানার সাথে বাড়ি মারে সাবিত। জ্ঞান হারিয়ে পড়ে যায় তিশা। এটা দেখে রাগে তিশার পেটে লাথি মেরে বেরিয়ে যায় সাবিত। এইদিকে হসপিটালে এখনো সৌহার্দ্য হায়ার কাছেই বসে আছে। বাইরে পুলিশের কড়া পাহারা। কিছুক্ষণের মধ্যেই হায়াকে ফেরত নিয়ে যাবে পুলিশ।
হায়ার মন আবারও আতঙ্ক সেয়ে যায়। তার অনাগত সন্তানের ভবিষ্যৎ কি হতে চলেছে তার বিন্দুমাত্র ধারণা সে করতে পারছে না। সায়ান চৌধুরী জরুরি ভিত্তিতে হায়ার বেলের ব্যবস্থা করলেন। এক্ষেত্রে দ্রব্যর বাবা চেষ্টা করেও আটকাতে পারলেন না। আশ্বস্ত হলো হায়া। রিলিজ পেপার পেতেই হায়াকে নিয়ে চৌধুরী ম্যানশনে ফিরল সবাই। শাহিনা চৌধুরী স্রোতকে ফোন করে জানিয়ে দিল কথাটা। স্রোত দাঁড়াকে কথাটা জানাইতে খুশিতে দাঁড়া চোখ জলজল করে উঠল। সব বলে স্রোতের বুকে ঝাঁপিয়ে পড়ে অজরে কাঁদতে লাগলো ধারা। স্রোত এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে অন্য হাত দিয়ে দাঁড়ার মাথায় হাত বোলাতে লাগলো। আলতো করে দাঁড়ার কপালে চুমু খেল স্রোত। দাঁড়ার থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই একটা গাড়ির সাথে ধাক্কা খেল স্রোতের। স্রোত দাঁড়াকে শক্ত করে বুকের মাঝে মিশিয়ে নিল। দাঁড়া আঘাত না পেলেও ঘটনার শখে জ্ঞান হারিয়ে ফেলল। আর স্রোত ধাক্কা খেল স্টিয়ারিং এর সাথে। সিলে যাওয়া কপালে আঘাতটা আরো গভীর হলো। সেখানেই পড়ে রইল স্রোত। সামনের গাড়ি থেকে বেরিয়ে এলো তেহেজি। গাড়ির দরজা খুলতেই চোখ পড়ল দাঁড়ার দিকে। মুহূর্তের মাঝেই নিজের পৃথিবী থেকে হারিয়ে গেল দাঁড়ার কপালে আসা অবাধ্য চুলগুলো দাঁড়ার সৌন্দর্য আরে বাড়িয়ে তুলছে। তেহজিবের মনে জ্বর শুরু হয়ে গেল। এতদিন সে লাভ এট ফার্স্ট সাইট শব্দের সাথে পরিচিত ছিল না, আর আজ তার সাথে সেটাই ঘটল। তেহজিবের ঠোঁটে বাঁকা হাসি। সে জানে কিভাবে নিজের প্রমিস রাখতে হবে। পকেট থেকে ফোনটা বের করলো তেহজি। জাস্ট লিসেন টু মি অ্যান্ড ডু হোয়াট আই সি। কিল হিম রাইট নাও। কেটে টুকরো টুকরো করে ফেলবি ব্যাস। পা দুইটা জাস্ট কাটবি, টুকরো করার দরকার নেই। ফোনটা রেখে দাঁড়াকে কোলে নিল তেহজিব। দাঁড়াকে নিজের গাড়িতে শুইয়ে দিয়ে ড্রাইভিং সিটে বসলো। সামনের মিররটা দাঁড়ার দিকে ঘুরিয়ে গাড়ি স্টার্ট করলো। তেহজিব কিংডমে রিদানের কাঁঠালাসটা টুকরো টুকরো করা হয়েছে, শুধু পা দুটো দরজার সামনে রাখা হয়েছে। তেহজিব দাঁড়াকে কোলে করে ভেতরে আনলো। রিদানের পায়ের কাছে এনে দাঁড়াকে আলতোভাবে নিচে রাখলো। কিছুক্ষণ পর আবার দাঁড়াকে কোলে তুলে গেস্ট রুমে নিয়ে গেলে শুয়ে দিল। তেহজিব কখনো প্রমিস ভাঙে না, এটা তার উসুল। তবে দাঁড়াকেও সে রিদানের হাতে তুলে দিতে পারত না, তাই প্রমিসটা পূরণ করলো। এবার সে আপন করে নেবে দাঁড়াকে, তবে তার আগে এক কাজ বাকি। ফোন হাতে নিয়ে ডক্টরকে ফোন দিল তেহজিব। বেশ কিছুক্ষণ কথা বলে ডক্টর বাসায় আসতে বলল। এইদিকে স্রোত জ্ঞান ফেরার পর নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। আশেপাশে দাঁড়াকে না পেয়ে চিৎকার দিয়ে উঠল স্রোত। মাথায় বেশ খানিকটা আঘাত লাগায় বেশ দুর্বল হয়ে পড়েছে। স্রোতের চিৎকারে ডক্টর নার্স ছুটে এলো। স্রোত চিৎকার করেই যাচ্ছে, ডক্টর নার্স কেউ শান্ত করতে পারছে না। স্রোত বারবার দাঁড়াকে ডাকছে। বাইরে দাঁড়িয়ে আছে সাবি। সেই স্রোতকে এখানে এনেছে। তিশার কাছ থেকে চলে আসার পর তার আর কিছুই মনে পড়েনি। নেশার তো অবস্থায় শহরে ফেরেছে। রাস্তায় স্রোতকে দেখে হসপিটালে নিয়ে আসে। স্রোতের বাড়িতে জানিয়েছে সে তবে পরিচয় লুকিয়ে চলে যেতে যাচ্ছিল, কিন্তু স্রোতের চিৎকারে থেমে যায় সে। বড্ড মায়া হয় স্রোতের প্রতি। হয়তো সাবিত ভালোবাসতেই জানে না, সেই হয়তো কিছু করেছে তিশার সাথে, কিন্তু কিছু মনে করতে পারছে না। যা মনে আছে খুবই আফসাভাবে। এইদিকে তেহজিব বলল, এই মেডিসিন দিলে ওর স্মৃতি কি কোনোদিন ফেরার সম্ভাবনা আছে? ডক্টর বলল, ও যদি চেষ্টা করে তাহলে ফিরতে পারে। ওকে অতীতের কোনো কিছু সামনে আসতে দেওয়া যাবে না। মেডিসিন দিয়ে দিয়েছি, টেক কেয়ার। ডক্টর আরে চলে যেতেই দাঁড়ার মাথার কাছে বসলো তেহজিব। ঠোঁটে মৃদু হাসি, প্রাপ্তির এক অতৃপ্তিময় হাসি। স্রোত জ্ঞান ফেরার মুহূর্তেই দাঁড়ার মুখে এমন শব্দ শুনে মেজাজ তুঙ্গে উঠল তেহজিবে। শালা আরিদের বাচ্চা আরিদ কি বেজাল মেডিসিন দিয়ে গেল। ডুব গিলে দাঁড়ার মুখে আর একটু মেডিসিন স্প্রে করলো তেহজিব। হালকা জ্ঞান ফিরেছে দাঁড়া। চোখ খুলতেই অপরিচিত মুখ দেখে আটকে উঠেছে। চট করে উঠে দূরে সরে যায়। তেহজিব বেশ সাবধানে দাঁড়ার দুবাহু ধরে বলল, দাঁড়া দূরে যাচ্ছ কেন? দাঁড়া আতঙ্কিত হয়ে ওয়াশরুমে দৌড় দিল। ভেতর থেকে দরজা লক করে দিল। তেহজিব বেশ বিরক্ত হলো দাঁড়ার এই কাণ্ডে। সে চেয়েছিল দাঁড়াকে নিজের স্ত্রী পরিচয় দিতে, কিন্তু হঠাৎ এত বড় শখ দাঁড়া নিতে পারবে না।
এই মুহূর্তে দাঁড়ার বন্ধু হিসেবে কথাটাই শ্রেয়। তেহজিব খুব আলতোভাবে ওয়াশরুমের দরজা নক করতে লাগলো। দাঁড়া, প্লিজ ওপেন দ্য ডোর। আমি তোর ছোটবেলার বন্ধু। অ্যাক্সিডেন্ট তুই তোর স্মৃতি হারিয়ে ফেলেছিলি। প্লিজ নিজের ক্ষতি করিস না, আমি সত্যি বলছি। ধারা বলল, আমি সত্যি কিছু মনে করতে পারছি না, কে আপনি? তেহজিব বলল, তোর প্রেশার নিতে হবে না, যখন মনে পড়ার এমনি মনে পড়বে। বাহিরে আয়, তোর মা তোর সাথে দেখা করার জন্য পাগল হয়ে আছে। মায়ের সাথে দেখা করার কথা শুনে দরজা খুলে দিল ধারা। নিম্ন সুরে বলল, মা কোথায়? আমি ওনার সাথে দেখা করব। তেহজিব আফসোসের বান করে বলল, আন্টি খুব অসুস্থ, উনি লন্ডনে আছেন, ট্রাভেল করতে পারবেন না। তুই তো এসেছিলি নিজের দেশ দেখতে, দেখেও নিয়েছিস। ইউ শুড রিটার্ন টু লন্ডন। মায়ের অসুস্থতার কথা শুনে মন আরও বিষণ্ণ হয়ে যায় ধারা। সে তেহজিবকে ইমিডিয়েটলি টিকিট রেডি করতে বলে। দাঁড়ার কথায় সম্মতি দিয়ে বেরিয়ে যায় তেহজিব, মুখে বাঁকা হাসি। দাঁড়াকে স্রোত থেকে দূরে রাখার পাকা শক্ত সে কষেই ফেলেছে। লন্ডনে গিয়ে দাঁড়ার নকল মা কাউকেই সাজিয়ে খুব দ্রুতই দাঁড়াকে বিয়ে করার ব্যবস্থা করতে হবে। এসব ভেবে চুলে হাত চালাতে চালাতে নিচে নামে তেহজিব। এইদিকে স্রোতের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। অন্যদিকে হায়ার অবস্থা আগের তুলনায় একটু ভালো হয়েছে। সেদিন হসপিটালে সাবিত স্যারেন্ডার করে নেয়। হায়াকে মুক্তি দেওয়া হয় আর সাবিত যাবজ্জীবন কারাদণ্ড। এমনিতেই তিশাকে হারানোর কষ্ট কুড়ে কুড়ে খাচ্ছিল সাবিতকে। এরপর আর মুক্তভাবে বাঁচার ইচ্ছেই ছিল না তার। দাঁড়াকে না পেয়ে স্রোত পাগলামির ইতিমধ্যে সবার বিষণ্ণতার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেউ ভাবতেও পারে না এতটা কাউকে ভালোবাসা যায়। আজ দুদিন ধরে স্রোতকে স্পেশালি কেবিনে রাখা হয়েছে। স্রোতকে বেশিরভাগ সময়ই মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়, তবে এটা পারফেক্ট সলিউশন না। ডক্টর রায়হান চৌধুরীর ফ্যামিলিকে ডেকেছেন এই বিষয়ে কথা বলার জন্য। ডক্টর, আমার ছেলে কি কখনো ভালো হবে না? ডক্টর বলল, দাঁড়াকে পেলেই ও ভালো হয়ে যাবে মিসেস চৌধুরী, কিন্তু দাঁড়ার যদি সত্যি সেই অ্যাক্সিডেন্টে মারা গিয়ে থাকে, তাহলে আই হ্যাভ ওয়ান অ্যান্ড অনলি সলিউশন ফর হিম। সেটা হলো মেডিসিন দিয়ে ওর মেমোরি রিমুভ করা। এদেশে সব ভুলে যাবে, কিন্তু আপনাদের নতুন করে নিজেদের পরিচয় ওকে জানতে হবে। ডক্টরের কথায় আটকে উঠল শাহিনী চৌধুরী, কিন্তু ছেলের ভালোর জন্য তিনি সব করতে রাজি। সবাই বিষণ্ণ মুখে সম্মতি দিলেন। শায়ান চৌধুরী ঠিক করে রেখেছেন ছেলে সহ পরিবার নিয়ে তিনি এদেশ ছেড়ে পাড়ি জমাবেন, বিন্দেশে, যেখানে এত বিষণ্ণতার কালো মেঘ জমে না। কয়েকদিন পর লন্ডনে দাঁড়া অতি আগ্রহে তেহজিবের সাথে একটা বিশালাকার বাংলোতে ঢুকলো। লোকালয় থেকে বেশ দূরে জায়গাটা। বাড়িটা তেহজিবের, কিন্তু দাঁড়াকে সে বাড়িটা দাঁড়ার বাড়ি হিসেবেই নিয়ে যাচ্ছে। ভেতরে ঢুকতে এক মধ্যবয়সী মহিলা এলেন। পরনে শাড়ি, মাথায় ঘোমটা, বেশ পরিপাটি মহিলা। তেহজিব দাঁড়াকে ইশারায় বলল, ইনিই ধারার মা। দৌড়ে জড়িয়ে ধরল মহিলাটিকে। পিছনে দাঁড়িয়ে মহিলাটিকে চোখ টিপ মারল তেহজিব। মহিলাটি আর কেউ নয়, তেহজিবের একমাত্র আপনজন, তার খালামণি। তেহজিব বলেছে সে দাঁড়াকে ভালোবাসে, তাই এসব নাটক করতে হচ্ছে। তেহজিবের খালা মাসুকা বেশ সহজ সরল, তাই সহজেই রাজি হয়ে যান। দাঁড়াকে রুমে বসে রান্না করতে যান মাসুকা। তেহজিবও পিছনে পিছনে রান্না করে যান। খালামণি, বিয়ের কথাটা বলো তো তাড়াতাড়ি। তেহজিবের খালা বলল, আরে গাদা, মেয়েটাকে একটু সময় দে, ওর সাথে শহরটা ঘুরে দেয়, ওর মনে তোর প্রতি ফিলিংসটা তৈরি কর। খালার কথায় তেহজিব মাথা বেশ ভালোভাবেই প্রভাবিত করে। এইদিকে স্রোতকে নিয়ে চৌধুরী পরিবার পাড়ি জমিয়েছে লন্ডন শহরে। অতীতের কিছুই মনে নেই স্রোতের, তবে ফ্যামিলিকে ধীরে ধীরে চিনতে শুরু করেছে। বিজনেসে আবারও মনোনিবেশ করেছে, তবে সব কিছু ভুলে গেল মনের কোণে এক কোণে আজও রয়ে গেছে ধারা নামটা, যা প্রায় রাতেই আফসাভাবে স্বপ্নবাসে, তবে আফসায় রয়ে যায়। কাজের ব্যস্ততা স্রোতের মেজাজ খিটখিটে হয়ে আছে। যে ওর কাছে আসছে কিছু না কিছু শুনিয়ে তাকে বের করে দিচ্ছে। শেষে বিরক্ত হয়ে অফিস থেকে বের হলো স্রোত। গাড়িতে বসে গাড়ি স্টার্ট করলো। লন্ডন শহরে ভ্রমণের জন্য জায়গার অভাবই নেই। তেহজিব দাঁড়ার জন্য খুব সুন্দর একটা জায়গা ঠিক করেছে দাঁড়ার জন্য। দাঁড়া বেশ খুশি মনেই রেডি হচ্ছে। অদ্ভুত এক প্রশান্তি ছোঁয়া লাগছে মনে।
যেন খুব আপন কারোর সঙ্গে স্পর্শে আসতে চলেছে সে। রেড কালারের একটা কামিজ আর ব্লু একটা সালোয়ার পরে নিল ধারা, গলায় ব্রাউন ওড়না। দাঁড়াকে দেখে রীতিমতো কাশ খেলো তেহেজি। নিজের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, কেন যে রেড শার্ট রেখে এই ব্ল্যাকটা পরতে গেলাম। ধুর, আফসোস হলেও বেশ খুশিও লাগছে তা। দ্য শার্ট লন্ডনের সবচেয়ে রোমান্টিক জায়গা। বিশেষ আকর্ষণীয় জায়গা হলো বিল্ডিংটার ছাদ, আর সেখানেই দাঁড়ার সাথে ডেটের আয়োজন করেছে তেহজিব। দাঁড়ার তেহজিব উঠতে যাবে, ঠিক এমন সময় তেহজিবের একটা ফোন আসে। কথা বলার জন্য একটু দূরে যায় সে। দাঁড়া সেখানেই দাঁড়িয়েছিল, কিন্তু প্রকৃতির বেশ আকর্ষণ করলো তাকে। হৃদস্পন্দনের গতিও যেন টানছে তাকে। একাই ভেতরে ঢুকলো সে। ছাদে উঠতেই দেখতে পেল সামনে একজন লোক কোটটা হাতে নিয়ে প্রকৃতি বিলাস করছে। রেড কালারের শার্ট, ব্লু প্যান্ট আর ব্রাউন কোট, অদ্ভুতভাবে সব এক। তবে এটা একটা কাকতালীয় ঘটনা ছাড়া কিছুই না। দাঁড়া লোকটার দিকে এগোলো। লোকটার কাঁধে হাত রাখতেই যাবে, ঠিক এমন সময় পেছন থেকে শব্দ পেল দাঁড়া। পেছনে ঘুরে সামনে এগোতে নিতেই ওড়নার টান অনুভব করলো। পিছনে ঘুরতেই দেখলো লোকটাও সামনে তাকিয়ে আছে। বেশ মায়াময় মলিন চেহারা, আগুসালো চুল, কপালে বাড়ি খাচ্ছে। ফর্সা মুখে একই সাথে তীব্র রাগ আর উদাসীনতা ফুটে উঠছে। ঠোঁটজোড়া হালকা গোলাপি, বেশ সুদর্শন পুরুষ। বুড়ো কুচকে গড়ির দিকে তাকাতেই স্রোত দেখলো তার গড়িতে ওড়নাটা আটকানো। ওড়নাটা গড়ি থেকে খুলতে লাগলো স্রোত। হাই, আই এম স্রোত সায়ান চৌধুরী। ধারা বলল, আই এম ধারা। স্রোত বলল, একা এসেছেন? ধারা বলল, নো অ্যাকচুয়ালি। স্রোত বলল, ইউ ক্যান কোম্পানি মি হায়ার। স্রোতের এই কথায় পিঠে আর কিছু বলতে মন চাইল না। কেন যেন এই অপরিচিত পুরুষের প্রতি সে হৃদয়ে টান অনুভব করছে। বারবার হৃদস্পন্দন তীব্র হচ্ছে। তো আর ইউ ম্যারিড? নো, স্টিল সিঙ্গেল। অ্যান্ড ইউ মিস আর মিসেস? আই মিস। কথা এভাবেই আগাতে লাগলো। রাত গভীর হতে লাগলো। এক পর্যায়ে স্রোত খেয়াল করলো দাঁড়া তার কাঁধে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে মুচকি হাসলো স্রোত। আলতো করে দাঁড়ার মুখের সামনে পড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুঁজে দিল।